যে পরিস্থিতি, এর মধ্যে সবচেয়ে বাংলাদেশের মানুষকে হতবাক করে দিয়ে যে ছাত্ররা, এই যে সার্জিস হাসনাত, এরা যেভাবে করে রাজাকারদের পক্ষ নিচ্ছে, বিশেষ করে চিহ্নিত রাজাকার আজহারুল ইসলাম, জামায়াত নেতা এবং যার ফাঁসির দণ্ড হয়েছিল, সে মুক্তি পাওয়ার পরে সার্জিসরা যেভাবে করে বলেছে যে হয়তো একদিন সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা কি যেন নাম, এদেরকে আর কি একদিন তারা ফিরে পেত। ফলে বোঝা যাচ্ছে তাদের পরিচয় আরো আগেই আসলে স্পষ্ট হয়ে গিয়েছিল, এখন আর কিছুতেই লুকোতে পারছে না। ফলে অনেকেই স্তম্ভিত। এর মধ্যে বাম জোটের মিছিলে তারা হামলা করেছে, এটিও একটা বড় ঘটনা। শিবির বেশ মারমুখী হয়ে উঠছে। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে আবারও পেয়েছি। আমার মনে হয় আপনি রাস্তায় আছেন, তারপরে একটু যদি আমাদেরকে বলতেন যে পরিস্থিতি কি, কোন দিকে যাচ্ছে। দেখুন, আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি অফিসার্স অ্যাড্রেসে যে কথাটি পরিষ্কার বলেছেন সেটি হচ্ছে মব কালচার সহ্য করা হবে না, এবং তিনি তার কথা রেখেছেন। ইতিমধ্যে ব্যাপক ভাবে ধরপাকড় শুরু হয়ে গেছে, সুব্রত বাহিনীর মতো লোক আটক হয়েছে। আজকে যেমন আপনার যারা জুলাই অগাস্টের আন্দোলনে আপনার যাদের অঙ্গহানি হয়েছে, যারা আহত হয়েছেন, তারা ক্ষিপ্ত হয়ে আপনার যারা ডাক্তার এবং নার্স যারা তাদের শুশ্রূষা করছে তাদের উপর হামলে পড়েছে। এবং এই ঘটনার প্রতিবাদে তারা যখন ধর্মঘটে গেলেন, তখন আবার তাদের উপর হামলে পড়ার মতো পরিস্থিতি তৈরি হলো, এবং এর ফলে পরিস্থিতিটা এত ঘোলাটে হয়ে দাঁড়ালো, শেষ পর্যন্ত সেনা হস্তক্ষেপ অবশ্যম্ভাবী হয়ে, এবং সেনারা অবস্থান নিলেন, বললেন 6টার মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে তারা অ্যাকশনে যাবেন, এবং যেটা মানে তারা বলেছেন সেটা তারা মিন করবে। এখন এই যে অ্যাকশনে যাওয়া, সেটা কিন্তু পরিষ্কার যে কাম হোয়াট মে, তারা কিন্তু কাউকে ছাড়বেন না, ছাড় দেবেন না। এবং এটা যখন পরিষ্কার হয়ে গেল তখন কিন্তু সব শুনশান, ঠান্ডা। এখন সারা বাংলাদেশ যদি এইরকম একটা পপুলার কালচারে পরিণত হয় মবটা, তখন আমাদের সেনা বা সশস্ত্র বাহিনীর লোকবলের তো সীমাবদ্ধতা আছে। সমগ্র বাংলাদেশ তারা যদি এইভাবে তাদের চষে বেড়াতে হয়, তাহলে তাদের যে পার্সোনাল লাইফ, তারপরে তাদের যে সেনা ছাউনিতে থেকে অনুশীলন পর্ব, এসব কিছুই তো অ্যাট স্টেক। আর আপনার বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবা তাদের যে চিরায়ত দায়িত্ব, সেটির জন্য সার্বক্ষণিক প্রস্তুতির যে ব্যাপারটি আছে, সেটা যদি নেই টু সিভিল পাওয়ারেই তারা গলদঘর্ম হয়ে যান, তাহলে দেশ তো বিপন্ন হবে। তো সেই জন্যে আমাদের দেশবাসীকেও অবশ্যই সচেতন হতে হবে, এবং আপনার নানান রকমের পেছনে বসে সমালোচনা না করে, ধর্মের দোহাই না দিয়ে রুখে দাঁড়াতে হবে এই পরিবেশ, এই পরিস্থিতিকে। আপনি খেয়াল করে দেখেন, আপনার ইউরোপিয়ান পেনিট্রেশনের প্রাককালে এবং মোগল শাসনের অবসানের শেষ সময় সারা দেশে কিন্তু এরকম মগের মূল্য চালু হয়েছিল। একেবারে নদী পথে জল দস্যুরা, এই মগ দস্যুরা, পর্তুগিজ দস্যুরা একদম সেই রৌমারি পর্যন্ত গিয়ে হাজির হতো। ফলে সেই পরিস্থিতির পরিবেশের তো মানে অবসান ঘটেছিল, এবং লোকজন যাদেরকে তারা পেত তাদের কিন্তু ধরে কৃতদাসে পরিণত করতো, কাউকে কাউকে মেরে ফেলতো, কাউকে কাউকে কৃতদাস হিসেবে বিক্রি করে দিত। তার মধ্যে একজন ছিলেন জমিরকে চট্টগ্রাম থেকে ধরে নিয়ে পর্তুগিজরা মাদাগাস্কার দ্বীপে দাস বাজারে তোলে, এবং সেখানে তিনি তাকে কেনার জন্য এই লুইয়ের রাজপ্রাসাদ, এই ভার্সাই থেকে, ফ্রান্সের রাজ পরিবার থেকে তাকে ক্রয় করা হয়, এবং সেখানে মানে একজন রানীর তাকে অ্যাডপ্ট করেছিলেন পালক পুত্র হিসেবে। নাম জমির থেকে জমর হয়ে গিয়েছিল, এবং
এই জমর ফরাসি বিপ্লবে অন্যতম নেতৃত্ব প্রদান করেছিলেন এবং তিনি একটা ঐতিহাসিক ক্যারেক্টারে পরিণত হন। যেহেতু মাদাগাস্কার থেকে তাকে ক্রয় করা হয়েছিল, সেই কারণে ফ্রান্সে তাকে আফ্রিকান হিসেবে চিত্রিত করার চেষ্টা হয়েছে। কিন্তু তখন যখন আপনার বিপ্লব উত্তরকালে তার ট্রায়াল শুরু হলো, তখন তিনি বললেন যে আমার বাড়ি কিন্তু তৎকালীন অবিভক্ত ভারতের চট্টগ্রামে, এবং সেইভাবে তাকে ইতিহাসে বর্ণনা করা আছে। এবং এই মগের মুল্লুকের হাত ধরে আপনার আমরা দেখেছি যে এই যে আজকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমোর লেস্টে বলে যে দেশটি, তার রাজধানী দিল্লি। এই দিল্লি নামটি এসছে কিন্তু আমাদের ফরিদপুর এলাকা থেকে। আপনার কেদার রায় নামে একজন সামন্ত রাজা তার কন্যাকে মোটামুটি এন্টাইস করে আপনার সেবাস্টিও গঞ্জালেস নামে জলদস্যু, তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তুমি আমার সঙ্গে আসো, তাহলে তোমাদের এই এলাকার সবচেয়ে বড় অধীশ্বর কি দিল্লির সম্রাট, তবে ঠিক আছে আমরা তোমাকে দিল্লির রানী করে দেবো। এই কথা বলে তাকে ভুলিয়ে ভালিয়ে জাহাজে তুলে নিয়ে গেল বাটাভিয়া, মানে জাকার্তায়, বর্তমান ইন্দোনেশিয়া। তখন বলছে এটা তো না, তো বলে ঠিক আছে আরো দক্ষিণে গেলে দিল্লি পাওয়া যাবে। তারপর গিয়ে এই আপনার তিমুরে যখন উপনীত হলো, তখন সেবাস্টিও বললো যে এই জায়গার নাম দিল্লি, দিল্লি থেকে এটা দিল্লি হয়ে গেছে পরবর্তীতে। মানে ইতিহাস এই ধরনের সাক্ষ্য কিন্তু বহন করছে। তো সুতরাং এই মানে এই বাংলা অনেক 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 সময় কিন্তু আপনার এই জনবিরল হয়ে গেছিল এই এদের মগের মুল্লুকের কারণে, মগদের অত্যাচারে। না সেজন্য তো মগের মুল্লুক একটা আমাদের একটা টার্ম, এবং বাংলায় তো মাৎসনায়ও ছিল, যেখানে কোনো আইন নাই কানুন নাই, সুতরাং এই পরিস্থিতি আমরা দেখেছি। তো এখন কি আপনি সেই পরিস্থিতির সঙ্গে এখন বাংলাদেশকে তুলনা করছেন? আমি বলবো যে মাৎসন্যায় যেটি ছিল গোপাল এর সিংহাসন আরোহণের পূর্বে মধ্যযুগে, এবং মধ্যযুগে, এবং আপনার এই যে পর্তুগিজ এবং মোগল দস্যুদের যে দৈরাত্য সমগ্র বাংলা জুড়ে, তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা কিন্তু এখন বাংলাদেশে প্রিভেল করছে। কথা নাই বার্তা নাই, হুট করে আপনার হামলে পড়তে পারেন যে কারো উপরে, এবং লোকজন তাকে টিকে কিছু করেননি। কারণ আপনার পুলিশ ডাকলে পুলিশ তো সেভাবে আগের মতো আপনার অ্যাক্ট করতে পারবে না, কারণ তাদের মোরাল বা মনোবলটা ভেঙে দেওয়া হচ্ছে খুব সিস্টেম্যাটিক্যালি। এবং আপনার চাঁদাবাজি, রাহাজানি, ধর্ষণ, তারপর আপনার এই যে বলৎকার, যত রকমের মানে মানে অসংস্কৃত কাজ হতে পারে, সবকিছু কিন্তু এখন এখানে নর্ম অফ দ্য ডে তে পরিণত হয়েছে। আর আপনার যারা জনকীর্তক তারা চাকরির ভয়ে সন্ত্রস্ত, কখন কার উপর কোন নির্দেশনা এসে নাজেল হয়, সেই জন্য তারা যতটা পারা যায় গা বাঁচিয়ে চলবার চেষ্টা করছেন। তখন এটা তো কোনো সমাধান হতে পারে না। আর সবকিছুর দায় দায়িত্ব কিন্তু আলটিমেটলি আমাদের শ্রদ্ধেয় জ্যেষ্ঠ সহকর্মী প্রফেসর ডক্টর ইউনুস, যিনি নোবেল লরেট এবং আমাদের সর্বময় দায়িত্বে আছেন, যিনি এখন স্টিয়ারিং হুইল ধরে আছেন তিনি। আর আলটিমেটলি তার যে জনপ্রিয়তা সেটি দিন দিন কমছে এবং সেনাপ্রধানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেটা আমি শিওর, আমি একদম নিশ্চিত করে বলতে পারি, কারণ সেনাপ্রধানের পক্ষে মানুষ যেভাবে করে কথা বলছে, আমার মনে হয় না আগে কোনোদিনও কোনো সেনাপ্রধানের পক্ষে মানুষ এভাবে করে কথা বলেছে। স্যার আপনার ক্যামেরাটা একটু নিচে হয়ে গেছে, আমি আপনাকে দেখতে পাই না। এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম, আমরা জানি যে আমাদের যেই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনি কাতারে গিয়েছিলেন, এখনো সেখানেই আছেন বোধহয়, এবং জামাতের আমিরও কাতারে গেছেন, এবং সেখানে আমির সহ, জি নায়েবে আমির সহ তারা সেখানে কি করছেন। এবং আমি কিছু ইনফরমেশন পেয়েছি, নোটস পেয়েছি, গোয়েন্দা রিপোর্ট পেয়েছি, এগুলি তো খুবই ভয়াবহ একটা ষড়যন্ত্রের আলামত হিসেবে। কতখানি সত্য এগুলো, আপনার কোনো ধারণা আছে? একটা আইডিয়া দিতে পারেন নাকি? দেখুন, কাতার আপনার মিডল ইস্টে যতগুলো আপনার নার্ভ সেন্টার আছে তার মধ্যে অন্যতম। যেমন জেরুজালেম একটি, কাতার একটি। এখন আমাদের মার্কিন চার্জেড অ্যাফেয়ার, তিনিও শুনেছি মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটিতে গিয়েছেন।
তো এই যে গ্রহ নক্ষত্রের সম্মিলন, এটি তো ডেফিনেটলি নানান রকমের বড় বড় প্রশ্নবোধক চিহ্নের জন্ম দেয়। এখন মূল বিষয় যেটি, সেটি হচ্ছে যেই কারণে আপনার এই কালার রেভলিউশনটা সংগঠন করা হলো, স্টারলিংকের আগমন ঘটলো, এবং আপনার এই এই হেলম অফ অ্যাফেয়ার্স এর সওয়ার হলেন, মূল বিষয়টা হলো আপনার এই যে মানবিক করিডোর এবং বন্দর, সেই বিষয়গুলো যদি তারা ডেলিভারি না করতে পারেন, তাহলে এখন নোমেনক্লেচার চেঞ্জ করতে হচ্ছে, করিডোরের বদলে বলছেন চ্যানেল। এখন তারপরে যদি না হয়, তাহলে নতুনতর আপনার প্রেক্ষিত হয়তো তৈরি হবে। সেই রকম পরিস্থিতিতে দেখা যাবে যে হয়তো নতুন সেট অফ পিপল আসছে দায়িত্বে, এরা যদি ডেলিভার না করতে পারেন, মার্কিনরা কিন্তু এসব ব্যাপারে খুব স্মার্ট। আপনার সবসময় তারা এ টিম, বি টিম, সি টিম এভাবে আপনার তাদের যারা সহযোগী হবেন তাদের স্ট্যান্ড বাই রাখেন। এখন ইফ ইউ ক্যানট ডেলিভার, ওয়েল, গেট লস্ট। আর আপনাদের পেছনে তো যথেষ্ট আপনার কাঠখড় পোড়ানো হয়েছে। সুতরাং নো হার্ড ফিলিংস, এরকম একটা মাইন্ডসেট নিয়ে হয়তো তারা, আপনার কথা স্যার কেটে গেছে, তিনি লাভ এবং ক্ষতি ছাড়া অন্য কোনো পার্সপেক্টিভে কোনো কিছু দেখেন না, বিচার বিবেচনা করেন, খোলামেলা বলেন আপনার, এবং অনেক সময় পার্সনিফাইও করেন। যেমন ধরুন পাকিস্তানের আপনার এই যে চোষা আম, এটি আমাদের ট্রাম্প মহোদয়ের খুব পছন্দ। তো একেবারে সুপারলেটিভ যত টার্ম আছে সেটাই হয়তো ব্যবহার করে দিলেন। তার মানে এই না তিনি আবার এন্টি ইন্ডিয়ান একটা স্টান্স থেকে এই কথাটা বলছেন। দেখা যাবে যে মোদি সাহেবের পিঠ চাপড়ে বলছেন ইউ আর মাই ফ্রেন্ড, যেটি হয়তো শাহবাজকে তিনি বলছেন না। তো এইভাবে মানে কথার ফুলঝুড়ি দিয়ে নানান ভাবে মেসমারাইজ করবার একটা চেষ্টা তাদের পক্ষ থেকে আছে। কিন্তু ওই আমাদের টিপিক্যাল একটা প্রবাদ আছে না, মুখে শেখ ফরিদ বগলে ইট, এই বিষয়টা যদি আপনার মনে না থাকে, তাহলে ইউ আর ইন ডিপ সুপ, এটা মনে রাখতেই হবে। জি, এখন এখন এই যে নিরাপত্তা উপদেষ্টা, ফোন করতে বলো, ইলমকে ফোন করতে বলো। নিরাপত্তা উপদেষ্টা, জি বলুন। নিরাপত্তা উপদেষ্টা উনি কি পদত্যাগ করছেন, এরকম কোনো খবর কি আপনার কাছে আছে নাকি? এখন ধরুন নানান রকমের আপনার প্রচারণা তো ওনাকে ঘিরে চলছে। সর্বশেষ যেটা আমি চন্দন নন্দী আমাকে জানালেন যে তার পিএইচডি ডিগ্রি নিয়ে ঝামেলা আছে, এবং আপনার যদি বিষয়টা এমন হয় যে এটা নিয়ে কোনো বুঝুগি আছে, তাহলে আপনার ব্যাপারটি কি দাঁড়াবে। তা আমার মন্তব্য জানতে চেয়েছেন। তা আমি অ্যাজ এন একাডেমিক আমি বললাম যে ইটস এ ম্যাটার অফ মরাল টার্পিচুড। আপনি যান না, তাই যদি আপনি নিজেকে কনম্যান হিসেবে হাজির করেন, সেটা তো মরালি খুব ইমমরাল একটা কাজ। এখন তাকে নিয়ে যত রকমের সেই ডাবল মার্ডার থেকে শুরু করে, তারপরে রহস্যজনকভাবে দীর্ঘদিন পর হাজির হওয়া, তারপরে তার পাসপোর্টের ঠিকানা, কানেক্টিকার্ড, এই সব নানান কিছু নিয়ে একটার পর একটা নতুন মাত্রা কিন্তু যুক্ত হচ্ছে। ফলে উনি বলেছেন উনি বাংলাদেশ ছাড়া অন্য কোনো কারো পাসপোর্ট তার কাছে নাই, তাই তো বলেছেন। এখন তিনি তার স্ত্রীর পরিচয় আমেরিকায় থাকেন নাকি, সেই এই ধরনের নানান কিছু, মানে একটা খুঁড়তে গেলে আরেকটি বেরিয়ে আসছে, মানে বিষয়টা এইরকম। এখন মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এইরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। তো ফলে আপনার এই সংকট কিন্তু কাটছে না, তাকে ঘিরে নতুন নতুন প্রচারণা, নতুন নতুন প্রসঙ্গ ফোরফ্রন্টে চলে আসছে। অনেকে আশঙ্কা করছেন যে হয়তো দেখা যাবে প্রফেসর ইউনূস বদল হয়ে গেলেন, আমাদের খলিল সাহেবই হয়ে গেলেন চিফ অ্যাডভাইজার। ওনাকে কিন্তু আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। He's a good survivor. He's a good survivor. বেড়ালের মতো তার 9টা জান আছে। He has 9 lives. সুতরাং এত সহজে উনি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন এমনটি ভাবার কোনো কারণ নেই। বুঝতে পেরেছি। প্রধান উপদেষ্টা তো জাপান গেলেন, এদিকে সেনা প্রধানেরও বোধহয় হজে যাওয়ার কথা রয়েছে।
জি শুনেছি। সবাই একযোগে যদি দেশ ছাড়া হন তো ব্যাপারটা কেমন না? একটু স্বাভাবিকভাবেই শূন্যতা তৈরি হয় বলে অনেকে ভাববেন, অত্যন্ত স্বাভাবিক। ওকে, মানে সেটা নিয়ে দুশ্চিন্তার তো কোনো কারণ নাই, রাইট? আশা করি না। আমাদের মাননীয় সেনাপ্রধান যথেষ্ট বিবেচক একজন মানুষ, দেশকে অরক্ষিত রাখবেন তেমনটি আমি মনে করি না। সেনাবাহিনীতে আল্লাহর রহমতে চেইন অফ কমান্ড খুবই শক্ত অবস্থায় আছে।